মাছ ধরা বেশি কঠিন না বল ধরা বেশি কঠিন? হ্যাঁ, আসলে ডিফেন্ড ডিফেন্ড করে হচ্ছে আপনি কোন সময় ধরতেছেন বা কিরকম। স্পেশালি আপনি নিজেকে নিয়ে কোথাও কাজ করছেন কিনা, যেই জায়গাটায় মনে হয়েছে একটু খানিকটা পিছিয়ে? এটা তো হচ্ছে একটা লং প্রসেস। এখানে আপনাকে টাইম দিতে হবে। যেহেতু বাংলাদেশের ফুটবল আসলে ফ্যান্সদের আমরা ধন্যবাদ দিতে চাই সবসময়। ফ্যান্সরা আছে বলে ফুটবলটা এতটুকু আগাইতে বাংলাদেশ টিমের হচ্ছে মেইন মেরুদণ্ড হচ্ছে হামজা ভাই। নেই লিগের খেলা, জাতীয় দলের ব্যস্ততা, ফাঁকা সময়ে পাহাড়ের বুকে নিজেকে খুঁজে ফেরা, প্রকৃতির কোলে মানসিক শান্তির সন্ধানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মার্মা। যখনই টাইম পাই হচ্ছে আমরা প্লেয়াররা যত সম্ভব হচ্ছে পাহাড় বা সমুদ্র যেখানে ফ্যামিলির সাথে হোক বা যা বন্ধুদের সাথে হোক ঘুরতে যায়। তো এবারেও সেম, যতটুকু সময় পাই ঘোরার চেষ্টা করি আসলে। মাছ ধরা বেশি কঠিন না বল ধরা বেশি কঠিন? হ্যাঁ, আসলে ডিফেন্ড ডিফেন্ড করে হচ্ছে আপনি কোন সময় ধরতেছেন বা কীরকম। তো দুইটাতেই হচ্ছে ধৈর্যের আছে। তো দুইটাই ডিফিকাল্ট। আসলে মাছ ধরা আমার হচ্ছে শখ ছিল। তো আমি প্রায় সময় গেলেই হচ্ছে মানে বড়শি নিয়ে নেমে পড়ি। গ্রামের পরিবেশে যেরকম থাকে আর কি সবাই। পাহাড়ের শান্তি খুঁজলেও মাঠের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তরুণ গোলরক্ষকের। গেল বছর ভাই হারানোর মতো হারিয়েছেন নিজের চেনা ফর্ম, তাতে সমালোচনা হজম করেছেন বেশ। অবশ্য সেই সমালোচনায় নুয়ে পড়েননি, ভুল থেকে শিখছেন। সিঙ্গাপুর ম্যাচেই নতুন মিতুল মার্মাকে দেখা যাবে সবুজ গালিচায়। স্পেশালি আপনি নিজেকে নিয়ে কোথাও কাজ করছেন কিনা, যেই জায়গাটায় মনে হয়েছে একটু খানিকটা পিছিয়ে, এটা আরো একটু কাজ করলে ভালো হতে পারে সামনের ম্যাচের জন্য হোক এবং যদি বলি ঘরোয়া লিগের জন্য? সেটা তো অবশ্যই আপনার গোলকিপার পজিশনটা হচ্ছে অনেক সেনসিটিভ একটা পজিশন। তো এখানে মিস্টেকের কোনো জায়গা নেই। 10টা আপনার সিচুয়েশন আছে, আপনাকে 10টা করতে হবে। অন্যান্য পজিশনের হচ্ছে আপনার মানে 10টার মধ্যে 9টা মিস করতেছেন, তো ওইটা কোনো প্রবলেম হয় না। তো আপনাকে একটা ভালো করলে হচ্ছে কাভার হয়ে যায়। কিন্তু গোলকিপারের হচ্ছে 9টা ভালো করার পরেও একটা যদি মিস্টেক করেন, তো এইটা অনেক সময় পরিস্থিতির কারণে সিচুয়েশনটা অন্যরকম হয়ে যেতে পারে এরকম। তো গোলকিপারের যতটুকু মিস্টেকগুলো কম করা যায়, তো ওই হিসেবে আমি প্রিপারেশন নিচ্ছি। এছাড়া শুধু ন্যাশনাল টিমে না, আমার ক্লাবের সামনে খেলা আছে। তো যতটুকু আগায় নিয়ে যেতে পারি এবং কি ইমপ্রুভ করতে পারি নিজেকে, এটাই চেষ্টা করি। আসলে আমাদের ইমপ্রুভমেন্ট সবারই হয়েছে। হয়তো আমাদের ধারাবাহিকতা একটু কম ঘাটতি দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এক ম্যাচে ভালো করতেছি বা আরেক ম্যাচে আরেকজন ভালো করতেছে। এইটা তো হচ্ছে একটা লং প্রসেস। এখানে আপনাকে টাইম দিতে হবে। যেহেতু বাংলাদেশের ফুটবল আসলে ফ্যান্সদের আমরা ধন্যবাদ দিতে চাই সবসময়। ফ্যান্সরা আছে বলে ফুটবলটা এতটুকু আগাইতে পারতেছে। প্রত্যাশাও একটু হাই থাকবে। তো ওই হিসেবে আমাদেরকে আরও একটু ইমপ্রুভ করতে হবে সবার। যেমন টিম বন্ডিংটা, আমরা বিভিন্ন ক্লাবে খেলি প্লেয়াররা। তো ওইখান থেকে আসার পরে আমাদের সময়টা একটু খুবই কম থাকে। তো এই অল্প সময়ের মধ্যে হচ্ছে মানিয়ে নেওয়াটা, এটাই আমাদের একটা বড় চ্যালেঞ্জ। তো ওই হিসেবে এখন আমরা ডে বাই ডে সবাই আমাদের বোঝাপড়ার ক্ষেত্রেটা আরও মানে কিভাবে ভালো করা যায়, এভাবে আমরা সবসময় যখন অফ সিজনে থাকি ন্যাশনাল টিমের, তখনও আমরা কথা বলি। ক্লাবের এগেনস্টে যখন খেলা হয়, খেলার পরে কথা বলি, মাঠের ভিতরে কথা বলি। এরকম আমরা সবাই আসলে ইমপ্রুভের আশার দিকে এগোচ্ছি। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের অন্যতম বলা যায়, যার মাধ্যমে হয়তো বা একটু হলেও আপনারা শক্তি পাচ্ছেন, সাহস পাচ্ছেন। প্রত্যেকটা ম্যাচ শেষে তো তার একটা মেসেজ থাকে। তিনি এখন ইংল্যান্ডে আছেন, কিন্তু যাওয়ার সময় তো হয়তো বা কোনো একটা মেসেজ আপনাকে দিয়ে রেখেছেন। তার সঙ্গে আপনি অনেকগুলো ম্যাচ খেলেছেন, সে হয়তো বা যে কটা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে আপনি গোলকিপিং করেছেন, আমি যদি ভুল না করে থাকি। তার পক্ষ থেকে কি স্পেশালি কোনো অবজারভেশন ছিল কিনা যে মিতুল আপনি এই জায়গাটা একটু দেখতে পারেন, বা ভাই বলেন, সিনিয়র বলেন, যাই বলেন না কেন, কোনো মেসেজ কি ছিল? বাংলাদেশ টিমের হচ্ছে মেইন মেরুদণ্ড হচ্ছে হামজা ভাই। তো প্রথম যখন আসছিলেন যে আমাদের শিলংয়ে যে ম্যাচটা হয়েছিল, তখন থেকে এখন পর্যন্ত প্রতি ম্যাচেই হচ্ছে সব প্লেয়ারদের সাথে উনি কথা বলেন এবং কীভাবে পারফরমেন্স আরও আপগ্রেড করা যায় বা কীভাবে ম্যাচ ভালো খেলা যায় এবং অপোনেন্ট আমাদের কীভাবে খেলবে, তার এগেনস্টে আমরা কীভাবে খেলবো, সবসময় প্র্যাকটিসে মাঠের ভিতরে আমরা ম্যাচ চলাকালীন উনি সবসময় উৎসাহ দিয়ে থাকেন এবং আমাদের যেগুলো ভুল হচ্ছে এগুলা কিভাবে আমরা কারেকশন করব বা আমাদের আর একটু কী করলে ভালো হবে, সবসময় আমাদের সাথে আলোচনা করেন। ডাইনিং টেবিলে বলেন, আপনার প্র্যাকটিসে যাওয়ার সময়, সব সময়। তো আসলে মনে করি এটা আমাদের জন্য ভালো, কারণ উনি যেই লেভেলে খেলতেছেন তার থেকে আমরা যে টিপসগুলো পাচ্ছি ইমপ্রুভ করার জন্য আরও আমাদের ভালো হচ্ছে।
তো আমি মনে করি এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। হঠাৎ করেই দেশের ফুটবলে বইছে জোয়ার। ঘরোয়া লিগে হারিকেন দিয়ে দর্শক খুঁজে না পাওয়া গেলেও জাতীয় দলের খেলায় গ্যালারিতে পা ফেলার জায়গা পাওয়া যায় না। মাঠের পারফরমেন্সে দর্শক উপস্থিতিও বড় চাপ তৈরি করছে বাংলাদেশকে, যদিও সেটা এখন মানিয়ে নিয়েছে লাল সবুজ। মিতুল মামা, আগে যে দর্শক থাকতো মাঠে, এখন তার চাইতে কয়েক গুণ বেড়ে গেছে, প্রত্যাশাও বেড়ে গেছে। তো এই ব্যাপারগুলোর সঙ্গে আবার যদি বলি প্রতিপক্ষ, তারাও কঠিন। আবার হামজা চৌধুরী, সমিত সোম তারাও দলে যুক্ত হয়েছেন, তাদের খেলার একটা ধরন রয়েছে। সব কিছু মিলিয়ে মাঝে মধ্যে দর্শক উপস্থিতি এটাও কি একটু চাপ তৈরি করে কিনা, যেটা হয়তো বা আপনারা আরও মানিয়ে নিচ্ছেন, ডে বাই ডে আমরা আরও ভালো রেজাল্ট আশা করি। মানে মাঝে মধ্যে হয় না, একটু লাইনচ্যুত তো ট্রেনও হয়। তো সেই ক্ষেত্রে আমরা তো মানুষ, কি মনে হয় যে কোন জায়গাটা একটু বেশি চাপ তৈরি হয়? আমরা সচরাচর ঘরোয়া লিগেই বেশি টাইম পাই, তো আমরা ঘরোয়া লিগ খেলি পুরো বছর। তো ওইখানে যদি ওই হিসাব চিন্তা করেন, ওইখানে দর্শক খুবই কম থাকে। তো ওইখান থেকে আমাদের ঘরোয়া লিগ থেকে যখন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে কোনো ম্যাচ খেলতে যাই, ওখানে আসলে দর্শকের চাপ একটু বাড়তি একটা দেয়। তো যখন মাঠে নামি তখন যখন আমরা লিগের ম্যাচ খেলি তখন ওই পরিবেশটা থাকে অন্যরকম, আর যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি তখন ওই পরিবেশটা থাকে আরেক রকম। তো এই বিষয়টা আমার মনে হয় সাইকোলজিক্যালি এইভাবে একটু হালকা ডিফারেন্স তৈরি করে। তো এখন আমরা বেশ কিছু ম্যাচ খেলেছি, এখন হয়তো ওই বিষয়টা আসলে কাজ করবে না, কারণ আমাদের দর্শক যারা আছেন তারা আমাদেরকে নিয়েই মানে পুরো ম্যাচ জুড়ে হচ্ছে এই সাপোর্ট দিয়ে থাকেন। তো এটা এখন মনে করি এটা আমাদের আরেকটা স্ট্রেংথ, এটা আমাদের জন্য একটা চাপ না, এটা বড় শক্তি। হ্যাঁ জি। ফুটবলে জোয়ার বইছে কেবল জাতীয় দলেই, কিন্তু আফসোস বদলায়নি ঘরোয়া লিগের দুরবস্থা। বাংলাদেশ ফুটবল লিগের মান ঠিক না হওয়ায় বারে বারে ক্যাম্পে ছুটি দিতে হয় ক্লাবগুলোকে, যার প্রভাব পড়ছে ফুটবলারদের ওপর। আসলে এটা একটু ডিফিকাল্ট, তো আপনি একটা রিদমে থাকতেছেন, তারপরে আবার ব্রেক হচ্ছে বা তারপরে আবার ফিরতে হচ্ছে, এটা আসলে ডিফিকাল্ট। একটা ওয়েতে যখন আপনি থাকবেন তখন ইজি হয়ে যায়, যে আমাদের একটা প্রিপারেশন থাকে, যে একটা টার্গেট থাকে, আমরা 1 মাসের আমাদের খেলার সময় আছে, তো 1 মাসে আমরা কি করতেছি এটা একটা রিদম থাকে। যখনই কোনো সময় যদি ব্রেক হয়ে যায়, ট্র্যাক থেকে সরে যায় আর কি। আপনাদের সচরাচর আমরা গ্যাপ পাই হচ্ছে ফিফা উইন্ডো আর হচ্ছে ফার্স্ট লিগ আর সেকেন্ড লিগ এর মধ্যে। তো এখন হচ্ছে বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো লিগ এগোচ্ছে বা এগোতে পারছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, যার কারণে ক্লাবগুলা ক্যাম্প করতেছে, দেন আবার ছুটিও দিতে হচ্ছে, আবার ক্যাম্প করতে হচ্ছে। এটা একটু বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে আর কি। সবাইকে মানিয়ে নিতে একটু বেগ পেতে হচ্ছে। অবশ্যই এটা ফিটনেস ইস্যু থাকে, আপনাদের টিমের যে বন্ডিং এইরকম ইস্যু থাকে, এটা অবশ্যই একটু কঠিন হয়ে যায়। পাহাড়ের মতোই আপনার স্বপ্নটা উঁচু থাকুক, বাংলাদেশের ফুটবলটাকে সেই জায়গায় পৌঁছে দিবেন। আমরা নতুন মিতুল মার্মাকে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ মিতুল মার্মা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের অন্যতম গোলকিপার, যার হাত ধরে এখন সবাই স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাবে, সেই মিতুল মার্মা ছিলেন আমাদের ৭১ খেলাযোগের সঙ্গে। হাসান সজীব, ৭১, ঢাকা।